ওপর থেকে যেন একটা পাথর নেমে গেল। বুক ভরে বাতাস নিতে পারছি। রাতারাতি এত অল্প সময়ে সবকিছু বদলে গেল? না, এই 15টি দিন ছিল 15 বছরের সমান লম্বা। এত রক্ত এত অল্প সময়ের মাঝে সম্ভবত 1971 সালেও বাংলাদেশ দেখেনি। পুরো নিরস্ত্র একটি জাতিকে যেভাবে জিম্মি করে বিভৎস এক গণহত্যা চালানো হলো, তা এই পৃথিবীর ইতিহাসেই নজিরবিহীন। তাও আবার নিজ দেশের নিজ জাতির উপরেই। বাড়িতে বাড়িতে ঢুকে আক্রমণ, হেনস্থা, তুলে নিয়ে যাওয়া, হেলিকপ্টার বা স্নাইপার দিয়ে গুলি করে ছোট ছোট শিশুদের হত্যা করা, পাখি শিকারের মতো করে নিরীহ মানুষকে গুলি করে হত্যা করা, এর সব কিছুই অবাস্তব লেগেছে। সিনেমার দৃশ্যকেও হার মানানো এসব ভিডিও ফুটেজ না থাকলে আমরা বিশ্বাস করতে পারতাম না যে একজন মহিলা শুধুমাত্র তার অবৈধ ক্ষমতা ধরে রাখার জন্য এইরকম হত্যাযজ্ঞ কিভাবে চালাতে পারে। কতটা সাইকো হলে আবার প্রশ্ন করতে পারে যে সে কি ভুল করেছে, সে বুঝতেই পারছে না। এই শাকচুন্নির কি বিবেক বলে একেবারেই কিছু নেই? এত এত লাশের গন্ধে দেশের বাতাস যখন ভারী গুমোট হয়ে আছে, তখন আমরা উদযাপন করি কিভাবে বলুন? এখনো প্রতিদিন গণকবরের সন্ধান পাচ্ছি। এখনো হাসপাতালগুলোতে আহত মানুষের আর্তনাদ প্রতিধ্বনিত হচ্ছে। শহীদদের পরিবারগুলোতে মাতম চলছে। তার মাঝে সোশ্যাল মিডিয়ায় মানুষের এই কেক কাটা, মিষ্টি খাওয়ার দৃশ্যগুলো কেন যেন একটু ফ্যাকাশে লাগছে। বরং আসুন না, একটু খোঁজ নেই যে আমাদের পরিচিতদের মাঝে কারা তাদের পরিবার হারিয়েছে অথবা হাসপাতালে কাতরাচ্ছে। এই উদযাপনের পূর্বে আসুন তাদের পাশে একটু দাঁড়ায়, কারণ তাদের এই ত্যাগের ফলেই আজ দেশটা এখন খুনি স্বৈরাচারের করাল গ্রাস ছিঁড়ে বেরিয়ে এলো। আসুন এই যুগের মুক্তিযোদ্ধাদের একটু পাশে দাঁড়ায়। সাংবাদিক তাসনিম খলিলের একটা কথা না বললেই না। তিনি লিখেছেন, বাংলাদেশে এই মুহূর্তে কোনো সরকার নাই। শেখ হাসিনা নিজেই একটা চরম বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে পালিয়েছে। এখনকার সকল অরাজকতার দায় তার, গণ অভ্যুত্থানকারীদের নয়। এই সহজ হিসেব যারা বুঝবে না তারা হয় গাড়ল, না হলে দালাল। একটা দেশে স্বৈরাচারের পতনের পরে স্বাভাবিকভাবেই অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায়। বিষয়টা অনেকটা সার্জারি করে একটা বিষ-ফোঁড়া কেটে ফেলার পর সেই ক্ষত থেকে ব্যথার মতন। এত বছরের লুটতরাজ যেই সরকার করেছে, 11,215,80,19,503 টাকা 20 পয়সা। তারপরও তার বাসভবন তার সম্পদ নয়, এটি এই দেশের সম্পদ। তাই যেই লুটপাট আমরা দেখেছি তা অবশ্যই কাম্য নয়। তবে তা অনেক দেশেই স্বৈরাচার পতনের পরে আমরা দেখেছি। আমার দেশের মানুষকে সুশীল সমাজ বর্বর বলার আগে তাদের মনে করিয়ে দিতে চায়, ইউএস আর্মি সাদ্দামের প্যালেসে ঢুকে এই একই কাজ করেছিল। তারা না আপনাদের কাছে মানবতার ফেরিওয়ালা? আমি অবশ্যই এই চুরি আর লুটতরাজ সমর্থন করি না, তবে এই স্টেট অফ অ্যানার্কিতে এই মুহূর্তে এটি রোধ করা খুবই কঠিন। এরকম অরাজক পরিস্থিতি একটা জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ। তবে আমরা আহ্বান জানাই যেন পুলিশ, আওয়ামী লীগ বা যেই হোক না কেন, তাদের পরিপূর্ণ বিচারের আওতায় আনতে হবে। আমরা সেই কাজ করতে পারি না যা তারা করেছে এতদিন ধরে। বিএনপি সমর্থকদের সামনে একটা সুযোগ ছিল দেশের মানুষের আস্থা অর্জনের। তাই রাষ্ট্রীয় সম্পদ হেফাজত করুন, ধ্বংস নয়। স্বৈরাচার পতনের সাথে সাথেই আপনাদের এই শোডাউন, স্লোগান, মিছিল, মিটিং, শক্তি প্রদর্শন এগুলো শুরু হয়ে গেছে। এখনও যদি না বুঝে থাকেন যে এই স্বৈরাচার হটাতে আপনাদের কোনো কৃতিত্ব নাই এবং দেশের জনগণই আসল শক্তি, তারা চাইলে আপনাদেরকেও শেষ করে দিতে পারবে। তাই জনগণের সম্পদ স্যাবোটাজ না করে এটি রক্ষার দায়িত্ব নিন। শেখ হাসিনা যা কিছু করে গেছে এটি সে তার ব্যক্তিগত অর্থ দিয়ে করেনি, করেছে দেশের ট্যাক্স পেয়ারের টাকায়, করেছে দেশের নামে লোন নিয়ে। এই লোন সে পরিশোধ করবে না, করতে হবে এই জনগণকেই। তাই এই জ্বালাও পোড়াকারী যেই হও না কেন, সাবধান হয়ে যাও, নয়তো মায়ের একটাও মাটিতে পড়বে না। সংখ্যালঘুদের উপরে অত্যাচার কোনো মানুষের সন্তান করতে পারে না। এটি অতি স্পষ্ট যে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে প্রতিবেশীদের ঢুকে পড়ার ব্যবস্থা করে হাসিনা আবারও মাঠ গরম করতে চাইবে। ভারতের মিডিয়াতে বাংলাদেশের বদনাম করে তাদের সমর্থন আদায় করাই হতে পারে তার সর্বশেষ অস্ত্র। সজীব ওয়াজেদ জয় যখন ভারতীয় টিভিতে বলে যে এখানে পাকিস্তানের আইএসআই জড়িত হয়ে সব করেছে,
বাংলাদেশ এখন পাকিস্তান আফগানিস্তানের মতন জঙ্গি দেশে পরিণত হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তারা মুসলমানদের জঙ্গি বলে সকল দোষ তাদের ঘাড়ে চাপাতে চাইছে। তারা দেখবে না যে মাদ্রাসার ছাত্ররা রাত জেগে মন্দির পাহারা দিচ্ছে, আর এই ছবিগুলো ভাইরাল করেছে হিন্দু ভাইয়েরাই। এখন থেকে যে কোনো অরাজক পরিস্থিতি তৈরি হলে তার দেখভালের দায়িত্ব আর্মির। আমরা যে কোনো ইনভেস্টিগেশনের ক্ষেত্রে মোটিভকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে বিবেচনা করি। ভেবে দেখুন, সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে এই আন্দোলনকে অন্যদিকে নিয়ে যেতে পারলে এখানে কারা লাভবান হবে? গত 15 বছরে কারা সংখ্যালঘুদের উপর নির্যাতন চালিয়েছে সেটা দেখলেও মোটিভ আরও পরিষ্কার হবে। এই বিষয়ে তাসনিম খলিল আরও বলেন, অক্টোবর 2021-এ হাসিনা শাহী ক্ষমতায় ছিল। তার আমলেই জায়গায় জায়গায় হিন্দুদের ওপর আক্রমণ হয়েছে। অনেক জায়গায় আওয়ামী লীগের লোকজনই হামলার নেতৃত্ব দিয়েছে। গাড়লদের তখন চিন্তা হয় নাই যে দেশ ইরান বা আফগানিস্তান হয়ে যাবে। আগের ভিডিওতেও বলেছি যে সময় এসেছে নতুন নেতৃত্বের, নতুন দল গঠনের। অভিশপ্ত পরিবারতন্ত্র আর রাজতন্ত্র চিরকালের জন্য বিলীন করে দেওয়ার। এরা দেশের চেয়ে পার্টির স্বার্থকেই বড় ভেবেছে। আমাদের এমন একটি পার্টি গঠন করতে হবে যারা দেশের জনগণকে তাদের কর্মী মনে করবেন, প্রতিপক্ষ নয়। এটি একটি বড় সুযোগ সৎ, যোগ্য, নিষ্ঠাবান মানুষের রাজনীতিতে আসার। আপনি রাজনীতি বিমুখ হলে দেশটা কেমন নরকে পরিণত হয় তা গত 15 বছরে দেখে এসেছেন। ভালো মানুষেরা দূরে সরে থাকলে খারাপ মানুষের সুযোগ নিবে, সেটাই স্বাভাবিক। আর তার ফলে ভালো মানুষগুলো কিন্তু সুখে শান্তিতে থাকতে পারেন না। এর উৎকৃষ্ট উদাহরণ ডক্টর ইউনূস আর শহীদুল আলমের মতন ব্যক্তিত্বরা। আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন, আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন, যাতে আমরা যা আমাদের ছাত্ররা আমাদেরকে পথ দেখায় সেই পথে আমরা এগিয়ে যেতে পারি। তাদের কি পরিমাণ হেনস্থার শিকার হতে হয়েছে। 15-16 বছর অনেক লম্বা সময়। এই সময়ে সমাজের রন্ধ্রে রন্ধ্রে যেভাবে দুর্নীতি গেড়ে বসেছে তা রাতারাতি বদলে ফেলা মুশকিল। একটি অভ্যাস ভেঙে নতুন অভ্যাস তৈরি করতেও একটু সময় লাগবে। নতুন দীক্ষায় দীক্ষিত হতে অথবা অযোগ্যদের হটিয়ে সঠিক মানুষদের নিয়ে আসতে হবে। এদেশের মানুষ যেমন বিদেশ অথবা ক্যান্টনমেন্টে ঢুকেই ঠিকই নিয়ম মেনে চলে, কারণ সেখানে আইন আছে, শাস্তির ব্যবস্থা আছে। এই আইন প্রতিষ্ঠা হবে বড় চ্যালেঞ্জ। আইনের শাসন থাকলে মানুষ অবশ্যই আইন মানবে। পুলিশে এবং কিছু ক্ষেত্রে আর্মিতেও মানুষ আস্থা হারিয়েছে। এসব বাহিনী থেকে হাসিনার গুপ্তচর সরিয়ে নতুন করে গড়ে তুলতে হবে। আইনের রক্ষকদের অবশ্যই বেআইনি কাজ করা যাবে না। এই সব কিছু থেকে রাজনৈতিক ক্যান্সার টেনে ছিঁড়ে ফেলতে হবে। সরকারি সকল প্রতিষ্ঠানকে স্বতন্ত্র করে দিতে হবে, অর্থাৎ বিচার বিভাগ থেকে শুরু করে রাজুক, দুদক অথবা পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে সরকারের আয়ত্তের বাইরে নিতে হবে। তারা যেন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীকেও কাঠগড়ায় নিয়ে যাওয়ার ক্ষমতা পায়। রাস্তায় জোরে গাড়ি চালালে যে কাউকে শাস্তির আওতায় আনতে পারে। ভবিষ্যতে দেশে ভিআইপি মুভমেন্ট বলে কিচ্ছু থাকবে না, কারণ এই দেশের প্রত্যেকটা মানুষ ভিআইপি। যা হোক, কি ভয়ঙ্কর কিছু রাত কাটল। ঘরে ঘরে রেইড, কারফিউ, শুট অন সাইট কিলিংয়ের বৈধতা দিয়ে পাখির মতো মানুষ মারা। এর পরেও ছাত্ররা মাথা নত করেনি। সোনায় মোড়ানো হৃদয় তোমাদের, আমার ভাই ও বোনেরা। তোমাদের ফ্রি স্পিরিট দেখে গায়ের রোম দাঁড়িয়ে গেছে। তোমাদের এই ঋণ এই জাতি কোনো দিন শোধ করতে পারবে না। তোমাদের এই অর্জন আমাদের সকলকে অনেক আশাবাদী করে তুলেছে। পুরো পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশিরা তোমাদের জন্য রাত দিন দোয়া করেছেন, তোমাদের বিজয়ের অপেক্ষায় প্রহর গুনেছেন। কিন্তু এই বিজয় এসেছে অনেক চড়া মূল্যে। এই বিজয়ের ক্রেডিট শুধুই তোমাদের। এটি যেন কোনোভাবে বেহাত হয়ে না যায়। উই বিলিভ ইন ইউ। যতদিন তোমাদের হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। এখন থেকে এই দেশে কোনো বৈষম্য করার অধিকার কারও থাকবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেন বৈষম্য বিরোধী জনতার আন্দোলনের রূপ নেয়। এই দুর্দিন দ্রুত কেটে যাবে। আমরা ধ্বংসের ছাই থেকে ফিনিক্স হয়ে উঠব। Is a phoenix, Harry. They burst into flame when it is time for them to die, and then they are reborn from the ashes. দেশটাকে সত্যিকার অর্থেই উন্নত বানাবো ইনশাআল্লাহ। আপনিও আছেন তো দেশ বিনির্মাণের নতুন মিশনে? নতুন বাংলাদেশের জন্য আমাদের সার্চ অফ মিস্ট্রির অনেক পরিকল্পনা রয়েছে। দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে আমাদের কি করা প্রয়োজন
তা নিয়ে আরও অনেক কন্টেন্ট আমরা তৈরি করতে চলেছি, একটা গাইডলাইনের মতো করে। তাই আমাদের সাথেই থাকুন, যেভাবে স্বৈরাচার বিরোধী আন্দোলনে গত 1 বছর আমাদের সঙ্গ দিয়েছিলেন। খুব দ্রুতই দেখা হচ্ছে পরের পর্বেই, ইনশাল্লাহ।